গল্পের ঢেউয়ে ঢেউয়ে শ্রোতা বন্ধুদের স্বাগত। আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ, গল্পটি পুরো শুনবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন, তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান। আর হ্যাঁ, একটা লাইক দিতে কার্পণ্য করবেন না। একটা লাইক ভীষণ মোটিভেট করে। শুনতে থাকুন গল্পের ঢেউয়ে ঢেউয়ে। গল্প পড়ছি শিবরাম চক্রবর্তীর যদ্দূর বেয়াড়া হতে হয়। সেই তার সঙ্গে আমার প্রথম আলাপ। সবে তিনি কলকাতায় এসেছেন। ফুটপাথ ধরে হাঁটছি, হঠাৎ চারিদিক থেকে একটা গেল গেল রব শুনে পেছন ফিরে তাকালাম। আরে বাস! চলমান এক পাহাড় ফুটপাথ জুড়ে বাসের মতোই বেগে আমার ঘাড়ের ওপর এসে পড়ে আর কি। এক লাফে সরে দাঁড়িয়ে নিজের ঘাড় বাঁচিয়েছি। ভদ্রলোক আমার সামনে এসে চিৎপাত হয়ে পড়লেন ফুটপাথের ওপরে। বিপুল ভুঁড়ির ভার নিয়ে উঠতে পারছিলেন না। আমি তাকে উঠে দাঁড়াতে সাহায্য করলাম। বললাম, এটা আমের সিজন জানেন। লোকে আম খেতে খেতে যায়, আঁটি আর খোসা ছাড়াতে ছাড়াতে যায় রাস্তায়। দেখে শুনে পথ চলতে হয় কলকাতায়, সব সময়ে, বিশেষ করে এই সময়টায় আরও। হাসছেন আপনি? আমি খেলাম আছাড় আর আপনার হচ্ছে আমোদ। রোষ ভরে তিনি বললেন। আজ্ঞে না, আমের সঙ্গে যেমন তর খোসা, তেমনি ওই আমোদও জড়ানো আম খেলে আমোদ হয়, আর খোসায় পা পড়ে পিছলে গেলেও একরকমের আমোদ লাগে। অবশ্যই যে আছাড় খায় তার পক্ষে ঠিক আমোদের নয়, তা সত্যি, কিন্তু যেভাবেই খান না, আমের সঙ্গে আমোদ ওতপ্রোতভাবে জড়িত। একটুখানি গুম হয়ে থেকে তিনি গুমড়ে উঠলেন আবার। আমের সঙ্গে আরও কী কী জড়ানো আপনাদের ওই কলকাতায় শুনি একবার। জেনে রাখা ভালো আগের থেকে, সাবধানের বিনাশ নেই। আমের সঙ্গে জড়ানো আমের আচার। আমের আচার খেতে খুব খারাপ হলেও আমের আচার খেতে কিন্তু খুব খাসা। এমন উপাদেয় এত চমৎকার উমদা চিজ আর হয় না। ভারী আমের খোসামত করছেন যে? আমের খোসা থেকে বুঝি আমোদ পেয়েছেন খুব? আজ্ঞে না, মাপ করবেন, আপনার আছাড় খাওয়ায় আমি দুঃখিত সত্যি। মহাশয়ের পরিচয়টা জানতে পারি কি? আমি হর্ষবর্ধন। আপনি? আমি শিবরাম। বর্ধন? আজ্ঞে না, বর্ধিত। বর্ধিত? তার মানে? তিনি একটু অবাক হন। সে আবার কীরকম উপাধি? এই বর্ধিত, যেমন রক্ষিত হয় না, তেমনই আর কি। রক্ষিতের মতোই এই বর্ধিত। খেয়ে না খেয়ে বর্ধিত, কিছুটা নিজ গুণে, কিছুটা পরের সৌজন্যে। থাকা হয় কোথায়? যত্রতত্র। কলকাতার সব পাড়াতেই আমার আস্তানা। শহরের সব প্রান্তেই আমার মাসিমারা আছেন, আর আমার মাস্তুতো মামাতো বোনেরা আমার প্রান্ত সীমা। ওই বোন পর্যন্তই আমার দৌড়মশাই। আর বলতে কি, বেশিরভাগ ওই বোনের দ্বারাই আমি লালিত পালিত বর্ধিত। আমরাও বন থেকে আসছি, আসামের বন থেকেই। সেখানকার বনাঞ্চলে আমাদের কাঠের কারবার। বিস্তর টাকা করার পর এখন টাকা ওড়াতে এসেছি এই কলকাতায়। আমরা আসামি, জানি আসামের বন থেকে টিয়ে পাখির আমদানি হয়। বন থেকে বেরুলো টিয়ে, সোনার টোপর মাথায় দিয়ে। কথায় আছে। তা কোথায় ওঠা হয়েছে আপনাদের এই কলকাতায়? প্রথমে উঠেছিলাম রসা রোডে। সম্প্রতি চেতলার একটা কাঠচেরাইয়ের কারখানা খুলেছি, সেইখানেই আছি এখন। গোবরা মানে আমার ভাই গোবর্ধন, সেই বলল, দাদা এখানে একখানা ব্যবসা ফাঁদা যাক। শুধু শুধু কেন টাকা উড়িয়ে যায়, সেই সঙ্গে কিছু টাকা কুড়িয়েও যায় না কেন এখান থেকে? হ্যাঁ, কলকাতার পথে ঘাটে টাকা ছড়ানো, বলে বটে, কুড়িয়ে নিলেই হয়। সাহেদি তার কথায়। আর চেতলাতেও আমার এক মাসি থাকেন, শালু মাসি, আমি জানাই। আপনার চেতলার ঠিকানাটা দিন তো তাহলে, যদি কখনো কোনো কারণে দরকার টরকার পড়ে। এখানকার কারোর সঙ্গে এখনও পর্যন্ত তো জানাশোনা হয়নি তেমন। তারপর একদিন হর্ষবর্ধন দেখি হাজির আমার চেতলার ঠিকানায়। ভাগ্যক্রমে শালু মাসির বাড়িতেই আমি ছিলাম সেদিন। এসেই বললেন, সর্বনাশ হয়েছে মশাই, আমের থেকে আরেক দুর্ঘটনা হয়েছে জানেন। আছাড় খেয়েছেন নাকি আবার? না, আমি নই, আমার ভাই সেই। তিনি বুঝি আছাড় খেয়েছেন এবার? না না, আছাড় খাননি,
আমের আচারও নয়, আম খেয়েছেন খালি, আর তাই খেয়ে খেয়ে এমন আমাশা হয়ে দাঁড়িয়েছে। তাই বলুন, আমাশা? তা তো এখন হামেশাই হয়। তাই হয়েছে, একটু জ্বরও হয়েছে তার ওপর, ডাক্তার দেখানোর দরকার। কিন্তু এখানে তো কোনো ডাক্তারের সঙ্গে জানাশোনা নেই আমার, তাই ডাক্তারের খবর নিতে এলাম আপনার কাছে। চেতলায় তো রাম ডাক্তার, তিনি এখানকার সবচেয়ে নামজাদা। আমি জানালাম, যেমন নাম ডাক তেমনই হাত যশ, তাকেই দেখাবো তাহলে। তা কোথায় থাকেন তিনি? ঠিকানা দিলাম, দিয়ে বললাম, ডাক্তার তো ভালোই, কিন্তু বড্ড খামখেয়ালি, ওর চালচলন একটু অদ্ভুত। কিন্তু তাইতে ঘাবড়াবেন না যেন, রোগ আরাম করতে তিনি ওস্তাদ। রোগ সারানো নিয়ে কথা, ডাক্তারের চালচুলোর খবর নিয়ে কী করব? আমার কাছে রাম ডাক্তারের বাড়ির হদিস জেনে নিয়ে হর্ষবর্ধন তো গেছেন, গিয়ে চেম্বারের দোরগোড়ায় দাঁড়িয়ে কড়া নেড়েছেন। রামবাবু ডাক্তার বাড়ি আছেন? রাম ডাক্তারবাবু বাড়ি আছেন কি? ডাক্তারবাবু কি বাড়িতে রয়েছেন? তার হেঁড়ে গলার হাঁকড়ানিতে একজন মুখ বাড়িয়েছেন। কাকে চাই? রাম ডাক্তারবাবুকে। রামবাবু ডাক্তারকে। ডাক্তারবাবু রামকে, তিনি জানান। ভেতরে আসুন। ভেতরে যেতেই, কি কেস প্রশ্ন করা হয়েছে তাকে। না, কোনো কেস নয়, জবাব দিয়েছেন হর্ষবর্ধন। কেস থাকলে তো উকিলের কাছেই যেতাম, ডাক্তারের কাছে আসবো কেন? মানে হয়েছে কি? আগে আমাশা, তার উপর একটুখানি জ্বরের মতো আবার। নিন, শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন চট করে। আর একটি কথাও কইতে না দিয়ে, কোনো আপত্তি গ্রাহ্য না করে ধরে বেঁধে তাকে বেঞ্চের ওপর শুয়ে দেওয়া হয়। তবুও শুয়ে শুয়ে তিনি প্রতিবাদ করতে যান, কিন্তু তার কথায় কান না দিয়ে তার মুখে থার্মোমিটার গুঁজে দেওয়া হয়। তারপরেও থার্মোমিটার মুখে করেই তিনি মুখ নাড়তে যান, কিন্তু অপর পক্ষ থেকে দারুণ বাধা আসে। না না, আর একটিও কথা নয়, চুপটি করে শুয়ে থাকুন, আপনার জ্বরটা দেখা যাক আগে। তথাপি তিনি একটু বাঘ নিষ্পত্তির চেষ্টা করেন। মাগ্গে, জ্বরের কাঠি মুখে নিয়ে কথা বলতে যাবেন না, ওটা ভেঙে গেলে, ভাঙার পর যদি গিলে ফেলেন, ভেঙে গিয়ে যদি পেটের মধ্যে চলে যায়, তখন একেবারে ডাক্তারের এখতিয়ারের মধ্যে চলে যাবে, সার্জেনের দরকার পড়বে তখন। পেট কেটে বার করতে হবে ওই থার্মোমিটার। অতএব সাবধান, একটিও কথা নয় আর। অসহায়ভাবে শুয়ে থাকেন হর্ষবর্ধন। আমাশা হয়েছে বললেন না? আমাশা? সাদা আমাশা না রক্ত আমাশা? থার্মোমিটার মুখে নীরবে ঘাড় নাড়েন হর্ষবর্ধন। কী বোঝাতে চান তিনিই বোঝেন। আমাশায় তো এমিট্রিন ইঞ্জেকশন দেয় জানি, দেখি দেরাজের কোথাও আছে কিনা দাবাইটা। ওষুধের আলমারির ভেতর থেকে এমিট্রিনের অ্যাম্পিউলটা বার করে ইঞ্জেকশনের সিরিঞ্জে ভরা হয়। মুখটি বুঝে জুলজুল করে তাকিয়ে থাকেন হর্ষবর্ধন। দেখি হাতখানা। হর্ষবর্ধনের হাতখানা করায়ত্ত করে তার বাহুমূলে সিরিঞ্জের ছুঁচটা বসানো হয়। হর্ষবর্ধন থার্মোমিটার মুখে গোঁ গোঁ করেন। কি আর করবেন? ও, নড়বেন না, স্থির হয়ে থাকুন। ইঞ্জেকশনের সময় নড়াচড়া করতে নেই। সিরিঞ্জের ছুঁচ ভেঙে যদি ভেতরে থেকে যায়, সে আবার আরেক ফ্যাসাদ। তার জন্য সার্জেন ডাকতে হবে না অবশ্যই, ছুরি চালিয়ে আমি বার করতে পারবো, কিন্তু কাটাকুটির হাঙ্গামা আছে তো, কম হয়রানি নয়। অগত্যা হর্ষবর্ধনকে নির্বাক নিস্পন্দ হয়ে থাকতে হয়। ইঞ্জেকশনটা ঠুকে দেওয়ার পর সিরিঞ্জটা তুলে নিয়ে ওর মুখ থেকে জ্বর কাঠিটা খুলে নেওয়া হয়। থার্মোমিটারটা মুখের বার হতেই হর্ষবর্ধন হাঁ করেন, হাঁপ ছাড়েন, হাই তোলেন। সেই ফাঁকে একটা ইয়া ওষুধের গুলি তার মুখ গহ্বরে ফেলে দেওয়া হয়। নিন, গিলে ফেলুন চট করে, ওষুধটা পেটে গেলে উপকার হবে। ছি 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 ছি, কি বিচ্ছিরি ওষুধ, মুখটা তেতে হয়ে গেল আমার। কি দিলেন আপনি? বিষ? কেন, কুইনাইন কখনো খাননি নাকি? জ্বর হলে কি খেতে দেয়? কি খেলে জ্বর আটকে যায় জানেন না? তাই দিয়েছি। গলায় আটকায় গেছে আমার, গলার থেকে তলা পর্যন্ত সব তেতো হয়ে গেছে, জিভের ওপর তলা নিচের তলা সব। বিচ্ছিরি মুখ তার আরও বিচ্ছিরি আকার ধারণ করে। না, জ্বরটা নেই এখন। থার্মোমিটার পরীক্ষা করে তিনি জানান, যাক, তাতে অবশ্যই কোনো ক্ষতি হবে না। জ্বর সারাতে যেমন আটকাতেও তেমনি এই কুইনাইন রোগের প্রতিষেধ, রোগ সারানোর চাইতে ভালো, জানেন তো। এখন বলুন তো, কি বলতে চাইছিলেন আপনি? বলতে চাইছিলুম যে জ্বর আর আমাশা আমার হয়নি, হয়েছে আমার ভাইয়ের।
আমি আপনার রোগী নই। মুক্তি লাভ করার পর মুখ ফুটল ওর। আপনি রোগী নন? আগে না, যাক তাতে আর কি হয়েছে, আমি কোনো ডাক্তার নই, ভাববেন না। হর্ষবর্ধন শুনে হতবাক হন। সে কি, আপনি রামবাবু ডাক্তার নন? রাম ডাক্তারবাবু নন আপনি? হ্যাঁ, আপনি কি ডাক্তার রামবাবু নন নাকি? আজ্ঞে না, ডাক্তারবাবু কাছেই কোথাও কি একটা কাজে বেরিয়েছেন, আমায় বসিয়ে রেখে গেছেন চেম্বারে, আর বলে গেছেন কোনো রোগী টোগী এলে তার দেখাশোনা করতে। হ্যাঁ, আপনাকে বলে গেছেন রোগী দেখতে? হ্যাঁ, সেই জন্যই আপনাকে আমি দেখেছি। উনি যেমনটি করে দেখে থাকেন, আমিও ঠিক তাই করেছি। আমাশায় উনি এমিটিন ইঞ্জেকশন দিয়ে থাকেন, আমার নিজের চোখে দেখা। আমিও তাই ঠুসে দিয়েছি আপনাকে। ঠুসে তো দিয়েছেন, এখন আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে? ক্ষতি আর কি এমন হবে, মারা তো যাননি, দেখতেই পাচ্ছি। ওই ওষুধে বড়জোর আপনার রক্ত আমাশা হতে পারে না হয়। যদি কোনো শক্ত রোগ হয় আমার। হর্ষবর্ধন রীতিমতো বিপন্ন বোধ করেন। রোগ হলে তো ডাক্তারবাবু রয়েছেনই, লোকটি অম্লান বদনে আশ্বাস দেয়। সব রকম রোগ আরাম করতে আমাদের রাম ডাক্তারবাবু জোড়া হয় না, এ তল্লাটে তিনি অদ্বিতীয়। বেখাপ্পা কথাবার্তায় ভীষণ খাপ্পা হয়ে হর্ষবর্ধন শোধন, কিন্তু আপনি কে মশাই শুনি একবারটি? বলা নেই কওয়া নেই, ধরে বেঁধে শুয়ে মুখে থার্মোমিটার পুড়ে দিয়ে ইয়া লম্বা এক পিচকারি দিয়ে কি একটা কাণ্ড করলেন বলুন তো, কে আপনি? আমি ডাক্তারবাবুর বেয়ারা, বলল সেই লোকটা। তার ওষুধপত্রের ব্যাগট্যাগ আমিই বয়ে বেড়াই। কৃতার্থ করেন, কিন্তু এই যে কাণ্ডটা করলেন, এটা কি আপনার উচিত হলো বলুন? বেয়ারা হয়ে এই ডাক্তারি করাটা কেন নয় বলুন আপনি? ভৃত্য হয় মনিবের স্বার্থ দেখা কি আমার কর্তব্য নয়? আমি যদি রোগ না বাড়াই তো ডাক্তারবাবু তাহলে সারাবেনটা কি? তা তো বুঝলুম, কিন্তু এই যে আমার মাথা ঘুরছে, হাত পা কাঁপছে, বুক ধড়ফড় করছে, গা বমি বমি করছে, তার কি হবে? আমি অজ্ঞান হয়ে যাব বোধহয়। আমার পক্ষাঘাত হয় কি না কে জানে। একটুখানি ঠান্ডা জল খান, চাঙ্গা হয়ে উঠবেন এখনই। এই নিন খেয়ে ফেলুন দেখি ঢকঢক করে। না না, ভয় নেই, কোনো ওষুধ বিশুধ মেশানো হয়নি, খাঁটি জল, কর্পোরেশনের কলের। জল খেয়ে হর্ষবর্ধন সন্দেহ প্রকাশ করলেন। খাঁটি জল বলছেন? ওষুধ বিশুধ কিছু মেশাননি বলছেন? কিন্তু কলের জল তো অমন মিষ্টি হয় না। একটুখানি গ্লুকোজ মিশিয়ে দিয়েছি কি না, শরবতের মতোই খেতে, তাই না? এটা খেয়ে গায়ে বল পাবেন। আমি তো হরদম খাই মশাই। উদাহরণস্বরূপ শ্রীমান বেয়ারা আর এক গ্লাস ওই পানীয় তার সামনে পান করে। তারপর হর্ষবর্ধন টলতে টলতে আমার কাছে আসেন, এসে কাতরান, আমাকে একটা হোমিওপ্যাথি ডাক্তারের ঠিকানা বাতলান তো মশাই। কেন, কি হয়েছে? হোমিওপ্যাথিতে কোনো ইঞ্জেকশন ফিনজেকশন নেই তো? তা তো নেই, কিন্তু কেন? তার এক ডিসপেন্সারি ওষুধ গিললেও কিচ্ছু হয় না। আমি একবার বাবার বাক্সভর্তি সব হোমিওপ্যাথি ওষুধ একটা গ্লাসে ঢেলে একসঙ্গে গুলে খেয়ে ফেলেছিলাম, কিচ্ছু হয়নি আমার। কিচ্ছু হয়নি? বলেন কি, একেবারে কিচ্ছু হয়নি? তা অবশ্যই বলা যায় না। বাবার গাল মন্দর চট চাপড় যা হবার তা হয়েছিল। হর্ষবর্ধন অকপটে অপ্রিয় সত্য বিবৃত করেন। কিন্তু তাতে আমার এমন ধারা সর্বনাশ হয়নি। কি সর্বনাশটা হলো শুনি তো? এখনও হয়নি, কিন্তু হবে, নির্ঘাত হতে বসেছে, আসন্ন বলতে পারেন। কি আসন্ন বলুন না মশাই। আমি ব্যগ্র হয়ে উঠি। কলেরা কি পক্ষাঘাত, একটা কিছু হবেই আমার। আরম্ভ হয়েছে, হলো বলে আমার গা হাত পা কাঁপছে, গা বমি বমি করছে, মাথা ঘুরছে, চোখের সামনে অন্ধকার দেখছি। হর্ষবর্ধন অর্ধ নিমিলিত নেত্রে বসে পড়েন। ব্যাপারটা কি হয়েছে খুলে বলুন না। রাম ডাক্তারের কাছে গেলেন তো? তারপর রাম ডাক্তারবাবু ওরফে রামবাবু ডাক্তার ওরফে বাবুরাম ডাক্তারের বাড়ি গিয়ে বাড়াবাড়ি যা হয়েছিল তার আদ্যপান্ত জানা গেল তার কাছে। শুনে আমি তাজ্জব। রামবাবু একজন বেয়াড়া ডাক্তার তা আমি জানতাম, কিন্তু রামবাবুর বেয়াড়াও যে এক ডাক্তার তা তো আমার জানা ছিল না। এ তো ভারী বেয়াড়া ব্যাপার। আমি বলি, হ্যাঁ, যদ্দূর বেয়াড়া হতে হয়, বলেই হর্ষবর্ধন মূর্ছিত হয়ে পড়লেন আমার সম্মুখে।